আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানে খুব চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। ক্লাসটি শুরুর আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মমিন মিয়া, প্রভাষক, প্রাণীবিজ্ঞান বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয় সম্পর্কে ধারণা লাভ করার জন্য চলো আমরা একটা ভিডিও ক্লিপ দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটিতে কি দেখতে পাচ্ছ? এখানে দেখা যাচ্ছে একটি ঘাস ফড়িং উদ্ভিদের পাতা ভক্ষণ করছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের এতক্ষণে ধারণা হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানে অধ্যায় 2.2 প্রাণীর পরিচিতি, ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গ এবং পৌষ্টিকতন্ত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে, ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গ কী তা বলতে পারবে, ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গের বিভিন্ন অংশের নাম বলতে পারবে, ঘাস ফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশের নাম বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে ঘাস ফড়িংয়ের মস্তকের সম্মুখ অংশটাকে দেখানো হয়েছে। মূলত আজকে এই যে আমরা যে দেখতে পাচ্ছি চিত্রটা, এখানে এই যে মস্তকে দেখো অঙ্কীয় দিকে যে উপাঙ্গগুলো রয়েছে, মুখছিদ্র এবং এর চারপাশে যে উপাঙ্গগুলো রয়েছে, এটাকে মূলত মুখপাঙ্গ বলা হয়। অর্থাৎ ঘাস ফড়িংয়ের যে মুখ এবং এর চারপাশে যে সকল সন্ধিযুক্ত নরমক্ষম উপাঙ্গ রয়েছে, এগুলো নিয়ে মূলত ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গ বা মাউথ পার্টস বলা হয়, গঠিত হয়। ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গ এরা সাধারণত উদ্ভিদের কচি পাতা বা বয়স্ক পাতা বা কাণ্ড চর্বণ করে, বিধায় এদের মুখপাঙ্গকে ম্যান্ডিবুলেট বা চর্বণ উপযোগী বলা হয়। ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গ কতগুলো, অর্থাৎ 5টি অংশের সমন্বয়ে গঠিত। একটি হলো ল্যাব্রাম, যেটিকে বলা হচ্ছে ওষ্ঠ বলা হয়। অপরটি হলো ম্যান্ডিবল, অর্থাৎ ম্যান্ডিবলের সংখ্যা 2টো, ল্যাব্রাম থাকে 1টি, ম্যান্ডিবল থাকে 2টি, দুই পাশে 2টি, এবং দুই পাশে 2টি ম্যাক্সিলা থাকে, একটি করে ল্যাবিয়াম, এবং সবশেষ একটি হাইপোফ্যারিংস বা উপজিহ্বা বলা হয়। অর্থাৎ এই 5টি অংশের সমন্বয়ে ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গটা গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রত্যেকটি অংশের একটু বিস্তারিত জেনে নিই। আমরা দেখতে পাচ্ছি ঘাস ফড়িংয়ে দেখো সবুজ রঙের যে উপাঙ্গটা দেখতে পাচ্ছি, যেটা মস্তকের ক্লাইপিয়াসের সাথে যুক্ত থাকে, অনেকটা চাপা প্রকৃতির, এটাকে ল্যাব্রাম বলা হয়। দেখো এটা কি করে, এটা অনেকটা চাপা প্রকৃতির এবং এই যে ক্লাইপিয়াসের সাথে যুক্ত থাকে, এটা হচ্ছে খাবার ধরে রাখতে এবং ম্যান্ডিবলের দিকে খাবার ঠেলে দিতে সাহায্য করে। অর্থাৎ ল্যাব্রামের কাজ হচ্ছে খাবারটাকে ধরে রাখা এবং ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে সাহায্য করে। আমরা যদি দেখো এরপরে যদি উপাঙ্গ দেখি, দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি সবুজ রঙের দুটো কোরাতের দাঁতের মতো, দেখো এই যে কোরাতের দাঁতের মতো যে উপাঙ্গ দুটো দেখতে পাচ্ছি, অর্থাৎ মুখছিদ্রের দুপাশে শক্ত এবং কোরাতের দাঁতের ন্যায় যে উপাঙ্গ দুটি রয়েছে, এই উপাঙ্গ দুটিকে বলা হচ্ছে ম্যান্ডিবল বলা হয়। দেখো এই ম্যান্ডিবল কি করে, এই যে ম্যান্ডিবলে এখানে ভিতরের দিকে যে পেশিগুচ্ছ থাকে, সেই পেশিগুচ্ছকে বলা হচ্ছে অ্যাডাক্টর পেশি, এবং বাহিরে যে পেশিগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে অ্যাবডাক্টর পেশি। এই ম্যান্ডিবলের সাহায্যে সে খাদ্যবস্তুকে কর্তন করে এবং খাদ্য চিবানোয় সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, ম্যান্ডিবলের ঠিক পরের যে অংশ সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিলা বলা হয়। দেখো এই যে ম্যাক্সিলার চিত্র আমরা দেখতে পাচ্ছি। ম্যাক্সিলা এটি দেখো অর্থাৎ দুই পাশে 2টি ম্যাক্সিলা থাকে। ম্যাক্সিলা কতগুলো অংশের সমন্বয়ে গঠিত হয়। গোড়ার দিকে থাকে কার্ডো, এরপরে থাকে স্টাইপস, তারপরে হচ্ছে গ্যালিয়া। দেখো গ্যালিয়া রয়েছে, এরপরে রয়েছে ম্যাক্সিলারি পার্ট, এরপরে রয়েছে ল্যাসিনিয়া, অর্থাৎ
ম্যাক্সিলা এই 5টি অংশের সমন্বয়ে গঠিত। এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর এমসিকিউ আসে যে নিচে কোনটি ম্যাক্সিলার অংশ। গোড়ার দিকে কার্ডো, এরপরে স্টাইপস, এরপরে ল্যাসিনিয়া, সব নিচে হচ্ছে গ্যালিয়া, এবং এই যে দেখো কতগুলো উপাঙ্গ বিশিষ্ট যে পাল্প থাকে এগুলোকে বলা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। আচ্ছা, এখন এই যে ম্যাক্সিলা এটা কি কাজ করে? ম্যাক্সিলার কাজ হচ্ছে এটা খাদ্যের যে স্বাদ গ্রহণ করবে, খাদ্যকে চূর্ণ করা, খাদ্যকে ভাঙতে সাহায্য করে এবং মুখের ভিতরে ঠেলে দিতে সাহায্য করে। এটা হলো ম্যাক্সিলার কাজ। আর এই যে ম্যাক্সিলারি পাল্প রয়েছে, এই ম্যাক্সিলারি পাল্প এটা সাধারণত ঘাসফড়িঙে যে অ্যান্টেনা রয়েছে, তাদের যে অগ্রপদ রয়েছে, সেখানে যদি কোনো ময়লা থাকে সেটা পরিষ্কার অংশ নেই এই ম্যাক্সিলারি পাল্প। অর্থাৎ কেউ যদি তাদের কাছ থেকে খাদ্য ছিনিয়ে নিতে চায়, খাদ্য হরণ করতে চায়, এই ম্যাক্সিলারি পাল্প খাদ্য হরণ প্রতিরোধ করে এবং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে অর্থাৎ ম্যাক্সিলার পরে যে অংশটা সেটাকে বলবো আমরা ল্যাবিয়াম বা দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা বলা হয় বা অধ ওষ্ঠ বলতে পারি। দেখো এই যে চিত্রটা, অর্থাৎ এটা 3টা খণ্ডের সমন্বয়ে গঠিত, ম্যান্টাম, প্রিমেন্টাম এবং সাবমেন্টাম। দেখো এছাড়াও প্যারাগ্লোসা এবং গ্লোসা নামক দুটো অংশ অর্থাৎ দুটো খণ্ড দেখা যায়। এতে যে ম্যান্টাম অর্থাৎ ম্যান্টাম সংলগ্ন দুটি নরনক্ষম লিগুলি থাকে, লিগুলি এবং ল্যাবিয়াল পাল্পও থাকে এদের। দেখো এই যে দুপাশে দুটি ল্যাবিয়াল পাল্পও থাকে। এটার সাহায্যে সে কি করে? এটার সাহায্যে দেখো এটা হচ্ছে মুখে খাদ্য প্রবেশ করানো, খাদ্য ফসকে যাওয়া, অর্থাৎ খাদ্য যেন মুখ থেকে পড়ে না যায়, সেক্ষেত্রে এই ল্যাবিয়ামটা ভূমিকা রাখে এবং খাদ্যবস্তু স্বাদ গ্রহণ করাই হলো এই ল্যাবিয়ামের কাজ। এখানে দেখো ম্যান্টাম, প্রিমেন্টাম, সাবমেন্টাম, প্যারাগ্লোসা, গ্লোসা, লিগুলি, ল্যাবিয়াল পাল্প, এই যে অংশগুলো এগুলো হচ্ছে ল্যাবিয়ামের। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এমসিকিউ আসে, তোমরা অবশ্যই মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, মুখোপাঙ্গের সবশেষ যে উপাঙ্গটা সেটাকে হাইপোফ্যারিংস বা উপজিহ্বা বলা হয়। এই হাইপোফ্যারিংসের কাজ কি? এটা মূলত খাদ্যকে নাড়াচাড়া করে এর সাথে লালা মিশ্রণ করাই হলো মূলত হাইপোফ্যারিংসের কাজ। এটা দেখো মুখগহ্বরের অবস্থা ম্যান্টামের সাথে যুক্ত নরম লম্বাটে মাংসল পিণ্ডকে মূলত হাইপোফ্যারিংস বলা হয়, যা খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে তার সাথে লালা মিশ্রণে সহায়তা করে। এই হলো ঘাসফড়িঙের মুখোপাঙ্গ। ঘাসফড়িঙের মুখোপাঙ্গটা এটা সৃজনশীল অর্থাৎ 3 মার্কে যে আমাদের যে প্রয়োগ প্রশ্ন আসে এটার জন্য গুরুত্বপূর্ণ। এটা ব্যবহারিক পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই চিত্রটা খুব ভালো, মুখোপাঙ্গের যে বিভিন্ন উপাঙ্গ আছে এগুলো চিত্র খুব ভালো করে আঁকবে। এটা ব্যবহারিক পরীক্ষা, এটা সিকিউ প্রশ্ন। এখান থেকে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে, যেমন লিগুল কোনটা, ম্যাক্সিলার অংশগুলো কি কি, ম্যান্ডিবলে কি অংশ থাকে, ল্যাবিয়ামে কি অংশ থাকে, এখান থেকে এমসিকিউ আসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মুখোপাঙ্গ সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পেয়েছো। এই চিত্রটা তোমরা খুব ভালো করে আঁকবে। এরপরে আমরা এই যে দেখো চিত্র দেখতে পাচ্ছ, এটা হলো ঘাসফড়িঙের পরিপাকতন্ত্র তথা পৌষ্টিকতন্ত্র বলা হয়, অ্যালিমেন্টারি ক্যানেল। ঘাসফড়িঙের পৌষ্টিকতন্ত্র দুটো বিষয়ের সমন্বয়ে গঠিত। মুখ থেকে পায়ে পর্যন্ত যে ক্যানেলটা, যে নালীটা, এটিকে বলা হচ্ছে পৌষ্টিক নালী। আর দেখো পরিপাকে সহায়তাকারী যে সকল গ্রন্থি রয়েছে সেগুলোকে বলা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি। এই দুটো বিষয়ের সমন্বয়ে মূলত পরিপাকতন্ত্রটা গঠিত হয়। অর্থাৎ যেই তন্ত্রটা খাদ্যবস্তুকে পরিপাক করবে এবং পরিপাকিত খাদ্যর শোষণে সহায়তা করবে সেই তন্ত্রটাকে বলা হচ্ছে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র দুটো বিষয়ের সমন্বয়ে গঠিত। একটু আগে আমরা এটা পড়লাম, একটা হলো পৌষ্টিক নালী আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি বলা হয়। ঘাসফড়িঙে যে এই যে দেখো ঘাসফড়িঙে মুখছিদ্র থেকে শুরু করে পাই পর্যন্ত যে টিউব রয়েছে, যে নালী রয়েছে, এই নালীটাকে বলা হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী বলা হয়। এই পরিপাক নালীটা দেখো এটা অনেকটা সরু, লম্বাটে এবং 3টি অংশের সমন্বয়ে গঠিত। অর্থাৎ ঘাসফড়িঙে যে পরিপাক নালী বা পৌষ্টিক নালী এটা 3টি অংশের সমন্বয়ে গঠিত। দেখো এটা সরু লম্বা নলের মতো একটা নালী, মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত 3টা অংশ। মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত দেখো
যে অংশটা এটাকে বলা হচ্ছে অগ্রপৌষ্টিক নালী, এটা একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে স্টোমোডিয়াম। স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী। দেখো এবার গিজার্ডের পর থেকে আমরা যদি দেখি যে মালপিজিয়ান নালিকা পর্যন্ত এটাকে বলা হচ্ছে মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন বলা হয়। এবং মধ্যপৌষ্টিক নালীর শেষ থেকে অর্থাৎ মধ্যপৌষ্টিক নালীর শেষ থেকে একদম পায়ে পর্যন্ত যে লম্বা নালীটা রয়েছে এটাকে বলা হচ্ছে প্রক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী। অর্থাৎ ঘাসফড়িংয়ের যে পৌষ্টিক নালী এটাকে 3টি অংশে বিভক্ত করা যায়: অগ্রপৌষ্টিক নালী বা স্টোমোডিয়াম, মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন এবং পশ্চাৎ পৌষ্টিক নালী বা প্রক্টোডিয়াম। এখন প্রত্যেকটা অংশে আরও কী কী অঙ্গ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। অগ্রপৌষ্টিক নালী বা স্টোমোডিয়াম, দেখো অগ্রপৌষ্টিক নালী এই সকল অংশের সমন্বয়ে গঠিত। মুখছিদ্র, যেটার মাধ্যমে ঘাসফড়িং খাদ্য গ্রহণ করে, মুখবিবর, গলবিল, অন্ননালী বা গ্রাসনালী, ক্রপ, গিজার্ড। অর্থাৎ মুখছিদ্র থেকে শুরু করে গিজার্ড পর্যন্ত যে অংশটা এটাকে বলা হচ্ছে অগ্রপৌষ্টিক নালী বা স্টোমোডিয়াম। আমরা একটু দেখে নেই। দেখো এই যে এটা হলো ঘাসফড়িংয়ের মুখছিদ্র, এর মাধ্যমে ঘাসফড়িং খাদ্য গ্রহণ করে। ঠিক মুখছিদ্রের পরে অংশটাকে বলা হচ্ছে মুখবিবর বা মুখগহ্বর বলা হয়। তো অর্থাৎ মুখছিদ্র থেকে খাদ্যটা কোথায় যায়? মুখগহ্বরে যায়। মুখগহ্বরের ঠিক পরে অংশটাকে বলা হচ্ছে গলবিল, অর্থাৎ মুখগহ্বর থেকে খাদ্যটা পরবর্তীতে গলবিল, গলবিলের পরে এটাকে বলা হচ্ছে অন্ননালী বা গ্রাসনালী। এবং গ্রাসনালী পিছনের দিকে দেখো একটু প্রশস্ত হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে ক্রপ। খুবই গুরুত্বপূর্ণ ক্রপ, অগ্রপৌষ্টিক নালীর অংশ। এই ক্রপ এটা এর ভিতরে কি হয়? এর ভিতরে খাদ্য কিছু সময়ের জন্য এই ক্রপের মধ্যে জমা থাকে। দেখো ক্রপের সংকোচনে খাদ্যগুলো কি হয়ে যায়? চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবং লালা, ক্রপের ভিতরে কি হয়? লালার এনজাইম খাদ্য পরিপাকের সূচনা ঘটায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ক্রপটা এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রপের কাজ কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসে, তোমরা একটু ভালো করে পড়বে। ক্রপের ঠিক পরবর্তী যে অংশটা এটাকে বলা হচ্ছে, ক্রপের ঠিক পরে যে অংশটা এটাকে বলা হয় গিজার্ড, ত্রিকোণাকার। এটা খুবই গুরুত্বপূর্ণ গিজার্ড। এবং অগ্রপৌষ্টিক নালী বা স্টোমোডিয়ামের সর্বশেষ যে অংশ সেটাকে বলা হচ্ছে গিজার্ড। গিজার্ডটা কি? এটা ত্রিকোণাকার পুরু এবং দেখো এর অন্তঃপ্রাচীরে কাইটিনময় 6টি দাঁত থাকে। ঠিক আছে, দাঁতের পিছনে কি থাকবে? গিজার্ডের ক্ষেত্রে দাঁতের পিছনে থাকবে চুল এবং কি থাকবে? 6টি প্যাড থাকে। এখন গিজার্ডের কাজ কি? গিজার্ডের কাজ হচ্ছে দেখো খাদ্যকে চূর্ণ করবে। এবং ওই যে প্যাড বললাম 6টি প্যাড থাকে, এই প্যাডের চুলগুলো কি করবে? খাদ্য যখন গিজার্ড থেকে মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরনে প্রবেশ করবে তখন এই যে গিজার্ডের দাঁতের যে চুলগুলো রয়েছে, প্যাডের যে চুলগুলো রয়েছে, এগুলো ফিল্টার হিসেবে কাজ করে। এই হলো অগ্রপৌষ্টিক নালী। দেখো অগ্রপৌষ্টিক নালী পরবর্তীতে দেখো হেপাটিক সিকা এবং মালপিজিয়ান নালিকা, এই দুটো বিষয়ের সমন্বয়ে মূলত ঘাসফড়িংয়ের মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন গঠিত হয়। দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি গিজার্ড এবং মধ্যপৌষ্টিক নালী এর সংযোগস্থলে দেখো এই যে 6টি আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে অংশ, যে 6টি অংশ দেখা যাচ্ছে যারা দুই দিকেই প্রসারিত, এটাকে বলা হচ্ছে হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা বলা হয়। এবং এই যে দেখো সবুজ কালার আমরা দেখতে পাচ্ছি মধ্যপৌষ্টিক নালীর শেষ অংশ এবং পশ্চাতের শুরুতে দেখো দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে মালপিজিয়ান নালিকা। এই দুটো বিষয়ের সমন্বয়ে মূলত ঘাসফড়িংয়ের মধ্যপৌষ্টিক নালী গঠিত হয়। আমরা দেখেছি অগ্রপৌষ্টিক নালী। অগ্রপৌষ্টিক নালীর ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে কিউটিকল থাকে, কাইটিনিমিতে কিউটিকল। কিন্তু মেসেন্টেরনে কিউটিকলের পরিবর্তে কি থাকে? পেরিট্রফিক নামক বৈষম্যভেদ্য পর্দা, যার ভিতর দিয়ে শুধু দ্রাবক অর্থাৎ পানি পরিবাহিত হতে পারবে। এই যে দেখো বৈষম্যভেদ্য পর্দা থাকে। অগ্র এবং মধ্য দেখো এই যে স্টোমোডিয়াম এবং মেসেন্টেরন, এই যে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ গিজার্ডের শেষ থেকে দেখো মেসেন্টেরনের শুরু, এখানে কি থাকে? যে 6 জোড়া যে ফাঁপা নালী থাকে, এই নালীগুলোকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা, যা পরিপাক গ্রন্থি হিসেবেও কাজ করে। এই যে দেখো গিজার্ড অর্থাৎ এখানে যে গ্যাস্ট্রিক সিকা, এখান থেকে কি বের হয়? এর অন্তঃপ্রাচীর থেকে যে এনজাইমগুলো বের হয়, ক্ষরণকারী কোষ থাকে, সেই এনজাইমগুলো খাদ্যকে পরিপাক করে এবং
মধ্যপোষ্টনালীর যে ভিলাই রয়েছে, অন্তঃপ্রাচীরের যে ভিলাই রয়েছে, এই ভিলাই কর্তৃক কি হয়, খাদ্যরস, পরিপাকৃত খাদ্যরসগুলো শোষিত হয়। এটা হলো মধ্যপৌষ্টিকনালীর কাজ। অর্থাৎ খাদ্যের চূড়ান্ত পরিপাকটা মূলত মধ্যপৌষ্টিকনালী বা মেসেন্টেরনেই ঘটে থাকে। এবং সবশেষ পৌষ্টিক নালীর সবশেষ যে অংশটা সেটাকে বলা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিকনালী বা প্রক্টোডিয়াম। প্রক্টোডিয়াম 4টা দেখো অংশের সমন্বয়ে গঠিত হয়, ইলিয়াম, কোলন, রেকটাম বা মলাশয় এবং সবশেষে হচ্ছে পায়োছিদ্র। এই 4টা অংশের সমন্বয়ে পশ্চাৎ পৌষ্টিকনালী বা প্রক্টোডিয়াম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে প্রক্টোডিয়াম, স্টোমোডিয়াম, এটা খুবই গুরুত্বপূর্ণ যে এমসিকিউ থাকে পরীক্ষায়, নিচের কোনটি প্রক্টোডিয়ামের অংশ বা নিচের কোনটি স্টোমোডিয়ামের অংশ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে মনে রাখবে। দেখো আমরা যদি চিত্রে দেখি, মধ্যপৌষ্টিকনালীর শেষ থেকে শুরু করে একদম পায়োছিদ্র পর্যন্ত যে নালীটা, এই নালীটাকে বলা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিকনালী বা প্রক্টোডিয়াম, যেটা 4টা অংশের সমন্বয়ে গঠিত। একটু আগেই আমরা দেখলাম ইলিয়াম, অর্থাৎ যে আমরা যে মালপিজের নালিকার ঠিক পরে অংশ, এখানে এই অংশটাকে বলা হচ্ছে পোস্টনালী, এই অংশটাকে ইলিয়াম বলা হচ্ছে। ইলিয়ামের ঠিক পরে দেখো শুরু হয়ে গেছে যে নালীটা, এটাকে বলা হচ্ছে কলন। ইলিয়ামের ভিতরে কি হয়, ইলিয়ামে হচ্ছে পরিপাকৃত অর্থাৎ খাদ্যবস্তু যে পরিপাক হয়ে গেছে মধ্যপৌষ্টিকনালী, সেই পরিপাকৃত খাদ্যবস্তু থেকে খাদ্যরস শোষিত হয়। এবং কলনে কি হয়, কলনে যে অপাচিত যে বস্তুগুলো আছে সেখান থেকে, অর্থাৎ যেগুলো বর্জ্য পদার্থ, সেখান থেকে কিছু পানি কি হয়ে যায়, কিছু পানি শোষিত হয়ে বাকি অংশ রেকটামের দিকে যায়। এবং রেকটামে কি হয়ে যায়, রেকটামের চূড়ান্ত অর্থাৎ যে অপাচ্য যে বস্তু আছে, সেই অপাচ্য বস্তু থেকে পানি, খনিজ লবণ, অ্যামাইনো অ্যাসিড এগুলো শোষিত হবে এবং বাকি বর্জ্যগুলো পাইপথ দিয়ে বের হয়ে যাবে। এই হলো ঘাসফড়িংয়ের পশ্চাৎ পৌষ্টিকনালী বা প্রক্টোডিয়ামের কাজ। শিক্ষার্থীরা, এতক্ষণে আমরা ঘাসফড়িংয়ের যে পৌষ্টিকনালী বিভিন্ন অংশ এবং তাদের কাজগুলো জানলাম। এবার আমরা পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি নিয়ে কথা বলবো। দেখো, ঘাসফড়িংয়ের যে লালা গ্রন্থি রয়েছে, অর্থাৎ পৌষ্টিকনালী, অগ্রপৌষ্টিকনালীর যে ক্রপ রয়েছে, ক্রপের ঠিক নিচেই একজোড়া লালা গ্রন্থি থাকে। এই লালা গ্রন্থি মূলত প্রধান পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। লালা গ্রন্থির নিঃসৃত লালা তাদের কি হয়, খাদ্যবস্তুকে পিচ্ছিল করে খাদ্য গলৎক্ষণে সাহায্য করে খাদ্য পরিপাকের সূচনা ঘটায়। এরপরে দেখো যে এছাড়াও মধ্যপৌষ্টিকনালী বা মেসেন্টেরন এবং হেপাটিক সিকা, মধ্যপৌষ্টিকনালী বা মেসেন্টেরন ও হেপাটিক সিকা এদের পরিপাক গ্রন্থি হিসেবে কাজ করে। হেপাটিক সিকা অন্তঃপ্রাচীরে যে ক্ষরণকারী কোষ থাকে সেখান থেকে পাচক রস নিঃসৃত হয়, যা খাদ্য পরিপাকে ভূমিকা রাখে। এছাড়াও মধ্যপৌষ্টিকনালীর যে অন্তঃপ্রাচীর রয়েছে সেখানেও ক্ষরণকারী কোষ আছে। এই ক্ষরণকারী কোষ থেকে যে পাচক রস নিঃসৃত হয়, যা খাদ্যবস্তু পরিপাকে ভূমিকা রাখে। এবার আমরা ঘাসফড়িংয়ের পরিপাক পদ্ধতিটা নিয়ে একটু পদ্ধতিটা দেখি। প্রথমে খাদ্য মুখছিদ্র দিয়ে মুখবিবর হয়ে গলবিল, অন্ননালী এবং ক্রপে এসে পৌঁছায়। ক্রপে এসে দেখো এই যে ক্রপে পৌঁছানোর পর এর পরবর্তীতে খাদ্যগুলো কোথায় যায়, গিজার্ডে যায়। গিজার্ডে যে খাদ্যগুলো চূর্ণ বিচীর্ণ হয় এবং লালা মিশ্রিত হয়ে খাদ্য পরিপাকে সূচনা ঘটায়। দেখো, অর্থাৎ গিজার্ডে পড়ে দেখো মল্টেস, অ্যামাইলেস, ইনভার্টেস, লাইপেস, এগুলো খাদ্যবস্তুর সাথে মিশ্রিত হয়ে খাদ্যের পরিপাক ঘটায়। পরিপাক ঘটিয়ে দেখো তরল খাদ্যে পরিণত করে এবং তরল খাদ্য অবশেষে তরল খাদ্য পরবর্তীতে হিমোসিলের মাধ্যমে দেখো দেহকোষে পৌঁছে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো ঘাসফড়িংয়ের পরিপাক পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পাঠ থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, যে বিষয়গুলো শিখতে পারলাম, গিজার্ড কি, হেপাটিক সিকা বলতে কি বুঝো, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে ধারণা লাভ করেছি। ঘাসফড়িংয়ের মুখভঙ্গের চিহ্নিত চিত্রটা তোমরা অবশ্যই আঁকবা, আমরা দেখিয়েছি। ঘাসফড়িংয়ের পুষ্টিতন্ত্রের বিভিন্ন অংশ দেখিয়েছি। এছাড়াও আরও অনেকগুলো ছোট বড় প্রশ্ন আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে অনেক কিছুই শিখতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই।
আগামী দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো।